মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। অন্ধকার যখন ঘন হয়ে আসে তখন এই গ্রামের বাতাসটাও যেন বদলে যায়, বিষাক্ত হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস। আপনারা কি জানেন কেন এই গ্রামের কেউ সূর্যাস্তের পর ওই পোড়া বাড়িটার দিকে তাকানোর সাহস পায় না? হ্যাঁ, আজ আমি এমন দুটো ঘটনার কথা বলবো যা শুনতে গল্প বলে মনে হলেও একদম সত্য ঘটনা। শহরের মানুষজন এই সব ঘটনা পুরোপুরি বিশ্বাস না করলেও গ্রামের দিকের মানুষ এখনও এই সব ঘটনাগুলো মানেন ও সত্য বলে মনে করেন। অনেক বছর আগের কথা, নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। সেখানে বাস করত এক যুবক যার কেউ ছিল না। সে খুব ছোট বয়সে তার বাবা মা মারা যায়, ওই 5-7 বছর বয়সে। তো যাই হোক, বাবা মায়ের রেখে যাওয়া একটি বাড়ি ও সামান্য কিছু অর্থ, সেই দিয়ে তো আর পুরো জীবন চলে না। ছেলেটির জীবনে বড় হওয়ার অনেক শখ ছিল, তাই সে আট পেটে খেয়েও পড়াশোনাটা কিন্তু খুব মন দিয়ে করত। আর পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সে ওই টুকিটাকি কিছু কাজও করত, কারণ তার পড়াশোনার খরচ বহন করার মতন তার পাশে সেই সময় কেউ ছিল না। তাই তার পড়াশোনার দায়িত্ব তাকে নিজেই নিতে হয়েছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই গ্রামের কিছু দুষ্টু লোক নজরে পড়ে ওই বাড়িটি এবং তাকে কোনো এক ঘটনায় চোর সাব্যস্ত করে বদনাম দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। গ্রামের মানুষ বিশ্বাস করে ছেলেটি মারা গেলেও তার আত্মা এখনও ওই বাড়িতেই রয়ে যায়। যে উদ্দেশ্যে সেই দুষ্টু লোকগুলো ছেলেটিকে মেরে ফেলেছিল, সেই উদ্দেশ্য কিন্তু তাদের কোনোদিন পূরণ হয়নি। তার বাড়িটি এখনও পর্যন্ত কেউ দখল নিতে পারেনি। আর কেনই বা সেই বাড়িটি তারা দখল নিতে পারেনি, এটা আপনাদের কোনো না কোনো এপিসোডে সেটা আপনাদের জানাবো। তো যাই হোক, গ্রামের লোক মনে করত যেহেতু ছেলেটির অপঘাতে মৃত্যু হয়েছে তাই সে নিশি হয়ে গেছে, আর প্রতি রাতে ওই গ্রামের কাউকে না কাউকে ডেকে নিয়ে যায় ওই ভাঙা বাড়িটির ভেতরে। যে 2-1 জন ভুল করে ওর ডাকে চলে যায়, তারা কিন্তু আর কোনোদিনই ফিরে আসেনি ওই ভাঙা বাড়ির ভেতর থেকে। আর তার 2-1 দিন পরেই তাদের দেহ পাওয়া যায় ওই ফাঁকা মাঠ বা ওই চংলা পুকুর পাড়ের আশেপাশে। এবার আসি আসল গল্পে। ওই গ্রামে 2টি মেয়ে ছিল, যারা দুজনের খুব ভালো বন্ধু ছিল। যাই করতো একসঙ্গে, পুতুল খেলা, বিকেলবেলায় খেলা করা, স্নান করতে যাওয়া, ভোরবেলায় উঠে ফুল কুড়োতে যাওয়া এবং মাঝে মাঝে ওই তাল পুকুরের পাশেও যেত তাল কুড়োতে, যদি 2-1টা তাল পাওয়া যায়। ওই গ্রামেরই চাষের মাঠের পাশ দিয়ে গেলে একটা বিশাল পুকুর পড়ত, আর ওই পুকুর পাড়েই ছিল ওই ভাঙা বাড়িটি। আর পুকুরের চারপাশে ছিল বড় বড় সারি সারি তাল গাছ। আর তাল পাকলেই ওই গ্রামের মানুষরা মাঝে সাঝে যেত তাল কুড়িয়ে আনতে। তেমনই ওই 2 বন্ধু মাঝে সাঝে যেত তাল কুড়োতে। তো এমনই একদিন, সেদিন ছিল পূর্ণিমার রাত, আর গরমও পড়েছিল সেদিন খুব জোর। তাই সেদিন গ্রামের অনেক মানুষই তাদের জানলা খুলে ঘুমাচ্ছিল। সেদিন পুটির মাও জানলাটা খুলেই ঘুমিয়েছিল পুটিকে নিয়ে। গভীর রাত, চারিদিক নিঝুম, মাঝে মাঝে শিয়ালের চিৎকার ও প্যাঁচার ডাক কানে আসছিল। এমন সময় অতি পরিচিত এক কণ্ঠস্বর তার বান্ধবী তাকে ডাকছে, পুটি, পুটি রে, বাইরে আয় একবার, যাবি না তাল কুড়োতে? পুটি, উঠে পড়, ভোর হলো যে, চল আমরা তাল কুড়োতে যাব। পুটি বিছানায় উঠে বসে। পূর্ণিমার রাত, চারিদিকে স্পষ্ট আলো। পূর্ণিমার রাত, চারিদিকে আলোয় ভর্তি। সেই আলোতে সে স্পষ্ট দেখতে পায়, হ্যাঁ, তার বান্ধবীর মতো কে যেন তাদের জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে। একদম তার সেই বান্ধবী, যার সঙ্গে সে যায় প্রতিদিনই মোটামুটি তাল কুড়োতে। পুটি বিছানা ছেড়ে জানলার কাছে যায়, কিন্তু
সেই সময় আর বাইরে কিছু দেখা যাচ্ছিল না, শুধু একটাই কণ্ঠস্বর, কই রে আয়। আরও স্পষ্ট হয়ে উঠছ, আরও করুণ হয়ে উঠছ, কই রে আয়, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। পূর্ণিমার আলোতে জানলার শিক ধরে দাঁড়িয়ে থাকা সেই অস্পষ্ট ছায়ামূর্তিটি একদম তার বান্ধবী বলেই মনে হয়েছিল। হুবহুব নাকি তার বান্ধবীর মতোই ছিল। তাই সে আর দেরি না করে পুটি দরজা খুলে বেরিয়ে যায়। দরজা খুলে বেরোলো, তখন কিন্তু তার ঘুমের ঘোর কাটেনি। ঘুম চোখেই সে দেখতে পাচ্ছিল তার আগে আগে তার সেই বান্ধবী যাচ্ছে আর তাকে ইশারা করছে, আয় আমার পিছনে আয়, আয় তাড়াতাড়ি আয়। এইভাবেই ওই নিঝুম রাতে পুটি ঘরের দরজা হাটপাট করে খুলে রেখে নিঝুম রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। তারপর পুটির যখন ঘুম কাটে ও চৈতন্য হয়, সেই পুকুর পাড়ে নির্জন স্থানে সে দেখতে পায় সে সম্পূর্ণ একা। তার চারিপাশে কেউ নেই, শুধু মাঠের পর মাঠ, চাষের জমি, জংলা পুকুর, ঝিঝি পোকার ডাক ও শিয়ালের আর্তনাদ আর সারি সারি তাল গাছ। সে চিৎকার করে তার বান্ধবীকে ডাকে, কিন্তু কোথায় কোথায় তার বান্ধবী? কেউ তো নাই আশেপাশে। তাহলে কার ডাকে সে বেরিয়ে এসেছিল? সে যখন সম্পূর্ণ ব্যাপারটা বুঝে উঠতে পারল, তখন সে আর এক মুহূর্তেও দেরি করে এক ছুট্টে বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে এসে বাড়ির উঠোনে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে জল দেয় এবং উঠিয়ে বসায়, তারপর সুস্থ করে। কিন্তু সুস্থ করলে হবে কি? পুটির এই অসুস্থতা অনেক দিন পর্যন্ত ছিল, ডাক্তার দেখিয়েও কমেনি। তারপর কোনো এক ওঝার দ্বারা তাকে ঝাড়ানো হয় এবং তারপর সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এই সব কিছুই পুটির মুখ থেকে শোনা ওই গ্রামবাসীর লোকেদের। তেমনই আর একদিন ওই গ্রামেরই একটি ছেলে শহরে পড়াশোনা করত। তার ঠাকুরদার মৃত্যুর কারণে সে কয়েকদিনের জন্য গ্রামে এসেছিল। সেদিন রাতের পরিবেশটা ছিল একদম থমথমে ও নিঝুম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, তারপর নতুন জায়গা। ঘুম আসতে একটু দেরিই হয়েছিল। হঠাৎই গভীর রাতে তার কানে এলো এক কণ্ঠস্বর। তার হোস্টেলের এক বন্ধু গম্ভীর গলায় তাকে ডাকছে, অতীন, অতীন, বাইরে আয়। ছেলেটি অবাক হয়ে যায়। সে চমকে বিছানায় উঠে বসে। সে ভাবতে থাকে, এখানে তো তার বন্ধুর আসার কথা নয়। আর ঠিক তখনই তার মনে পড়ে যায় তার সদ্য গত হওয়া ঠাকুরদার কথা এবং তার সতর্কবাণী। জীবিতকালে তিনি কোনো একটা সময় গল্প করতে করতে কোনো এক প্রসঙ্গে বলেছিলেন নিশির ডাকের গল্প। নিশি যদি ডাকে তাহলে পরপর 3 বারই ডাকে এবং নাম ধরে ডাকে, এবং সেই সময় কখনো তার উত্তর দিতে নেই। প্রথমটা সে একটু থতমতই খেয়ে যায়, কিন্তু আবার সেই গম্ভীর গলায় ডাক, অতীন, অতীন রে, আমি এসেছি, দরজা খোল। কিছুক্ষণ পর আবারও তার কানে সেই গম্ভীর গলায় আবার ডাক, অতীন, দেরি করিস না, দরজা খোল। এবার সে সাহস সঞ্চয় করে দরজাটা খুলেই ফেলে এবং বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের জন্য সব কিছু চুপচাপ হয়ে যায়। তারপর সে শুনতে পায় এক অদ্ভুত হাসির শব্দ আর একটা আবছা অবয়বের ছায়া সামনের দিকে হেঁটে যাচ্ছে পুকুর পাড়ের ভাঙা বাড়ি ও তাল গাছগুলোর দিকে। তারপর অতীনের কি হয়েছিল সে নিজেও জানে না। নিশি সাধারণত 3 বার ডাকে তার পরিচিতির গলা নকল করে। তারপর সেই মানুষটিকে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়, আর যারা যায় তারা আর ফিরে আসে না। কিন্তু অতীনের ভাগ্য সেদিন খুব ভালো ছিল। তাই সে যখন ওই অবয়বের ছায়া পিছন পিছন চলে যাচ্ছিল, এমন সময় সেই পাড়ার প্রতিবেশী কাকু তার বাড়ির জানালা দিয়ে অতীনকে দেখতে পায় এবং দেখে অতীন একাকী সে অন্ধকার রাস্তা দিয়ে কেমন যেন শক্ত কাঠের মতন হয়ে গেছে এবং একাকী হেঁটে যাচ্ছে ওই ভাঙা বাড়ি আর তালপুকুরের দিকে। সেই প্রতিবেশী কাকু তখন ছুটতে যায় আর অতীনকে জোরপূর্বক আটকায়। সেদিন অতীনের গায়ে
এতটাই শক্তি যে কোথা থেকে প্রবেশ করেছিল পাশের বাড়ির কাকু ও তার ডাকা পাড়ার লোকজন মিলেও তাকে ধরে রাখতে পারছিল না। নিশি ডাকা কি সত্যি কোনো অলৌকিক অবয়বের ছায়া, নাকি কোনো মস্তিষ্কের বা স্নায়বিক রূপ? বিজ্ঞানের ভাষায় একে কি বলে জানা থাকলে অবশ্যই জানাবেন। বিজ্ঞানের ভাষায় যদি এটি কোনো স্নায়বিক বা মস্তিষ্কের রোগ হয়, তাহলে শুধুমাত্র ওই গ্রামে একাধিক মানুষের সঙ্গে কেন এমন হচ্ছিল? ওই গ্রামের এমন অনেক গল্প আছে যা কেবল গল্পই নয়, যা বিজ্ঞানের যুক্তির বাইরে গিয়ে মানুষের মনকে ভাবিয়ে তুলতে পারে। আর আপনাদের কাছে আজ আমার আরেকটি, আপনাদের কি এই ভৌতিক গল্প ভালো লাগছে, নাকি এই ভৌতিক গল্পের পাশাপাশি আরও অন্যান্য স্বাদের অন্য রকমের গল্প শুনতেও আপনারা পছন্দ করবেন? সেটাও কিন্তু জানাবেন। আর সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই খুব